আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা এমন একটা স্টক নিয়ে কথা বলবো যেটা টেকনিক্যালি ফান্ডামেন্টালি ব্যালেন্স শিট অনুযায়ী সকল দিক থেকে বেশ সাউন্ড, বেশ ভালো মনে হচ্ছে আমার কাছে, এবং এটা আমি পার্সোনালি নজর রাখছি। সো ভাবলাম এই স্টকটা আপনাদের সাথে একটু শেয়ার করি এবং আপনার দেখানোর চেষ্টা করি যে কেন আমি স্টকটা নজর রাখছি এবং কেন এটা মোটামুটি মিড টার্ম বা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেশ ভালো হতে পারে, এবং যদি আপনার রাইট টাইমে ক্যাচ করতে পারেন এটা ট্রেডিং এর জন্য বেশ ভালো একটি স্টক হতে পারে। সো প্রথমেই আমরা এটা ফান্ডামেন্টাল টেকনিক্যাল সব বিষয় নিয়ে আমরা একটু শর্টে আলোচনা করবো, বাট একদম মানে বেসিক থেকে আমরা একটু দেখার চেষ্টা করি যে পি রেশিও আর ইপিএস গ্রোথ। সো আমরা দেখতে যে এটার পি একদম কনসিস্টেন্টলি ফল করতেছে এবং ইপিএস কনসিস্টেন্টলি বাড়তেছে। দ্যাট মিনস এটা কনসিস্টেন্টলি প্রফিট করতেছে, কনসিস্টেন্টলি এটার ইপিএস গ্রো হচ্ছে, বাট দ্য থিং ইজ ওই অনুসারে প্রাইস বাড়তেছে না। দ্যাটস ওয়াই এটার প্রি কিন্তু ফল করতেছে, এবং ফল করতে করতে এই মুহূর্তে 11.39 অবস্থান করতেছে, হুইচ ইজ এ ফ্যান্টাস্টিক সিনারিও ফর আওয়ার পি। এবং যেইভাবে কনসিস্টেন্টলি এটার ইপিএস গ্রো হচ্ছে, এইটাও আমাদের জন্য ফ্যান্টাস্টিক সিনারিও। আর আমাদের নেট প্রফিট গ্রোথও আমরা দেখলাম অনেক ভালো, বাট দ্য থিং ইজ এটার জন্য আমাদের একটু ডিপ ডাইভ করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় ইপিএস নেট প্রফিট গ্রোথ এগুলো আসলে আমাদের অপারেশনাল গ্রোথের চেয়ে দেখা যায় যে অনেক সময় ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস বা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস থেকে আমাদের এইখানে একটা মেনুপুলেটিভ ব্যালেন্স শিট ক্রিয়েট করে তারা আসলে আমাদের প্রফিট বা ইপিএসটা দেখানোর চেষ্টা করে। সো আমরা ওইখানে যাবো, তার আগে আমরা একটু ডিভিডেন্ডও দেখে নিই। সো ডিভিডেন্ড নিয়ে অনেকের ডিফারেন্ট টাইপস অফ অপিনিয়ন আছে, বাট দ্য থিং ইজ খুব সহজ ভাষায় কোম্পানি যে প্রফিট করতেছে, এই প্রফিটের টাকা কোম্পানি দুইভাবে ইউজ করতে পারে। কেউ ডিভিডেন্ড দিয়ে দেয়, কেউ ডিভিডেন্ড দেয় বাট অনেক হাই ডিভিডেন্ড না দিয়ে তারা যে কাজটা করে তারা ক্যাপেক্স করে, মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে, মানে তারা কোম্পানির গ্রোথের জন্য টাকাটা খরচ করে। ধরেন কোম্পানি 100 টাকা প্রফিট করলো, এখানে একটা কাজ করতে পারে, কোম্পানি 80 টাকা ডিভিডেন্ড দিয়ে দিতে পারে, 20 টাকা তার গ্রোথের জন্য খরচ করতে পারে, আবার কিছু কোম্পানি 40 টাকা ডিভিডেন্ড দিতে পারে, 60 টাকা ক্যাপিটাল গ্রোথের জন্য খরচ করতে পারে। সো আমার কাছে, যেহেতু আমি ট্রেডার বা আমি শর্ট টাইম ইনভেস্টর, আমার কাছে 60 টাকা কোম্পানি যদি নিজের পিছনে খরচ করে এটা আমার জন্য বেটার, কারণ আমি আসলে ডিভিডেন্ডের জন্য ওয়েট করি না। আমি চিন্তা করি এটা যদি কোম্পানি যদি 60 টাকা তার নিজের গ্রোথের জন্য খরচ করে, তাহলে আলটিমেটলি কোম্পানির শেয়ার প্রাইস বাড়বে এবং এই শেয়ার প্রাইস থেকে হয়তো আমি আমার প্রফিটটা করে নিতে পারবো। সো দ্যাটস ওয়াই এটা যে হারে গ্রোথ করছে বা যে হারে গ্রো করছে ওই অনুসারে কিন্তু এটা ডিভিডেন্ড গ্রো করে নাই। ওই মানে এটার কম্পারেটিভলি এটা ডিভিডেন্ড গ্রো করে নাই, ডিভিডেন্ড মোটামুটি ঠিকঠাক আছে, বাট এটা একটা ভালো সাইন, কারণ আমরা যখন এটার ক্যাপিটাল এক্সপেন্ডিচারে যাব তখন দেখতে পারবেন যে এটা আসলে খুব অ্যাগ্রেসিভলি কোম্পানি তার নিজের পিছনে ইনভেস্ট করছে এবং কোম্পানি তার নিজের গ্রোয়ের জন্য নিজের গ্রোথ অনেক মানে অ্যাগ্রেসিভলি বুস্ট করার ট্রাই করছে। সো এটা আমরা একটু পরে ক্যাশ ফ্লোতে যাব, জাস্ট খুব খুব কঠিন কিছু না, ক্যাশ ফ্লোতে আমরা খুব সহজ কিছু ব্যাপার দেখবো, সেখান থেকে আমরা এই ব্যাপারগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবো। সো মোটামুটি আমি আশা করি যে এই কমন ব্যাপারগুলো আপনারা বুঝতে পারছেন যে ইপিএস একদম কনসিস্টেন্টলি গ্রো করতেছে, বাট প্রাইস গ্রো করতেছে না, মানে স্টক প্রাইস বৃদ্ধি পায় নাই, দ্যাটস ওয়াই পি রেশিও ফল করছে, নেট প্রফিট বৃদ্ধি পাইছে, ডিভিডেন্ড ঠিকঠাক দিতেছে, বাট ডিভিডেন্ড বা এই আমাদের প্রফিটের টাকাটা কোম্পানি তাদের কোম্পানির গ্রোথের জন্য ইউজ করছে। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, এবং আমরা দেখি যে এখানে ডিরেক্টর হোল্ডিংস 51%, মানে 50%-এর উপরে, এবং আমাদের ইনস্টিটিউট হোল্ডিংস আমরা দেখতেছি লাস্ট আমরা 2023 থেকে দেখি, 2023-এ ছিল 14.51, এই মুহূর্তে আমাদের ইনস্টিটিউট হোল্ডিং 18-র দিকে। সো ইনস্টিটিউট হোল্ডিং মোটামুটি বাড়ছে, অনেক বেশি বাড়ে নাই, বাট ইনস্টিটিউট হোল্ডিং রিসেন্টলি অনেক বেশি বাড়ার সম্ভাবনা আছে। ওকে, সো আমরা একটু এইটার ইনকাম স্টেটমেন্টের দিকে, ব্যালেন্স শিটের দিকে একটু ক্যাশ ফ্লো দেখবো খুব শর্ট সময়, এবং শুধুমাত্র কি জিনিসগুলো দেখবো। ধরেন এখানে আমরা দেখতে এই যে রেভিনিউ। সো রেভিনিউ মানে সেলস, আমরা দেখি এটার সেলস কনসিস্টেন্টলি বৃদ্ধি পাচ্ছে। 2021-এর পরে একটু স্লো হয়েছিল, বাট তারপরে 1.01 বিলিয়ন, 1.2 বিলিয়ন, এইবার কিন্তু 1.37 বিলিয়ন, মানে কনসিস্টেন্টলি এটার সেল লাস্ট 3 ইয়ার্স থেকে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এইটার চেয়েও ভালো ব্যাপার হচ্ছে আমাদের গ্রস প্রফিট। আমরা এখানে একটু টিক দিয়ে রাখি আপনাদের দেখার সুবিধার্থে। সো আমাদের গ্রস প্রফিট কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে।
ধরেন আমাদের সেল যতটা না বৃদ্ধি পাইছে, আমাদের গ্রস প্রফিট তুলনামূলক অনেক বেশি বৃদ্ধি পাইছে। কারণ কি, আমরা আমাদের কস্ট অফ গুডস কমাই দিতে পারছি। মানে আমাদের এত টাকা সেল করার জন্য আমাদের যত টাকা খরচ করতে হইতো, অপারেটিং খরচ না কিন্তু, কাঁচামালের খরচ বলেন বা হার্ডওয়্যার সফটওয়্যারের খরচ বলেন, ওই খরচটা মানে কোর কোর যে খরচটা, যে এই টাকার একটা সেল করার জন্য আমাদের যে প্রোডাক্টটা আমরা সেল করতেছি, ওই প্রোডাক্ট বানানোর জন্য আমাদের যে টাকা খরচ হইতেছে সেটা আমরা একটু কমাই নিতে পারছি, তুলনামূলক কমাতে পারছি। এর জন্য আমাদের গ্রস প্রফিট কিন্তু এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি দেখি যে আমরা কিন্তু 2020-এও সেল করছিলাম 1.32 বিলিয়ন, 2021-এও সেল করছি 1.34 বিলিয়ন। মানে 2021-এ কিন্তু আমরা 2024-এর চেয়ে মানে কাছাকাছি সেল করছি, একদম কাছাকাছি, 1.34 বিলিয়ন, 1.37 বিলিয়ন। বাট 2021-এর গ্রস প্রফিট আমরা দেখতে পাচ্ছি 459 মিলিয়ন, এবং 2024-এর গ্রস প্রফিট দেখতে পাচ্ছি 702 বিলিয়ন। তো একদম কাছাকাছি সেল করার পরেও আমাদের গ্রস প্রফিট কিন্তু 2024-এ অনেকটা বেশি। ফ্যান্টাস্টিক সাইন। এটা আপনারা মানে এইটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা আপনারা এটা স্টার্ট দিয়ে রাখতে পারেন যে আমাদের গ্রস প্রফিট অনেক বেশি বাড়ছে। ওকে, এখন আমরা অপারেশনাল ইনকামের দিকে যাব। অপারেশনাল ইনকাম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা যখন মানে ইনকামিং স্টেটমেন্ট দেখবেন বা ক্যাশ ফ্লো দেখবেন, এই দুইটা জায়গায় অপারেশনাল ইনকাম মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো অপারেশনাল ইনকাম আমরা দেখতেছি যে একদম ফ্যান্টাস্টিক ওয়েতে বৃদ্ধি পাইছে। আমরা ওই যে মানে এইটার সাথে তুলনা করতে পারি, এই দুইটার সাথে তুলনা করতে পারি, কারণ এই দুইটার সাথে আমাদের বর্তমান সেলের অলমোস্ট সেম, মানে 1.32 বিলিয়ন, 1.35 বিলিয়ন, 1.37 বিলিয়ন। বাট এই সময় আমাদের অপারেটিং ইনকাম হয়েছিল মাত্র 256 মিলিয়ন। এইটার দ্বিগুণ, অলমোস্ট দ্বিগুণ না, 1.70% বলতে পারেন, বা 70% বলতে পারেন যে এটা 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 কিন্তু ওই সেলে আমাদের অপারেটিং ইনকাম বৃদ্ধি হয়েছে মোটামুটি 452 মিলিয়ন। মানে আমরা আমাদের কস্ট অফ গুডসও কমাইতে পারছি তুলনামূলকভাবে, এবং আমাদের অপারেটিং এক্সপেন্সও কমাইতে পারছি। অপারেটিং এক্সপেন্স কি বুঝলেন? রেভিনিউ হচ্ছে সেলস, আর ওই সেলের জন্য যে প্রোডাক্ট আমাদের ক্রিয়েট করতে হয়েছে, ওই প্রোডাক্ট ক্রিয়েশন হচ্ছে আমাদের প্রোডাক্ট ক্রিয়েটের জন্য যে কাঁচামাল বা যে সফটওয়্যার হার্ডওয়্যার লাগছে সেটা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস। আর অ্যাডমিন এক্সপেন্স মানে আমাদের মেশিনারিজের এক্সপেন্স, আমাদের অপারেটিং এক্সপেন্স, অফিস এক্সপেন্স বলতে পারেন, আমাদের বিদ্যুৎ বিল, এভরিথিং মানে অপারেশনের জন্য আমাদের যা যা লাগছে, শ্রমিকের এক্সপেন্স বলতে পারেন, এই সবই আমাদের অপারেটিং এক্সপেন্সের মধ্যে আসছে। তো আমরা দুইটাই কমাইতে পারছি। মানে কোম্পানির কোরের জন্য আমাদের যে দুইটা ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত, কস্ট অফ গুডস কমাইতে হবে, আমাদের অপারেটিং এক্সপেন্স কমাইতে হবে। আমরা দুইটাই মোটামুটি ভালোভাবে ম্যানেজ করতে পারছি। দ্যাটস ওয়াই আমাদের অপারেটিং ইনকাম অনেক ভালো বৃদ্ধি হয়েছে, আমাদের গ্রস প্রফিট অনেক ভালো বৃদ্ধি হয়েছে। সো আমরা এখন ডাইরেক্ট নেট ইনকামের দিকে যাবো। আমাদের নেট ইনকামও মোটামুটি বৃদ্ধি হয়েছে। আমাদের নেট ইনকাম আমরা দেখি লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের চেয়ে মোটামুটি 315 মিলিয়ন 383 মিলিয়ন, মানে অলমোস্ট 60 মিলিয়নের মতো বা 58 মিলিয়নের মতো ইনক্রিজ হয়েছে, হুইচ ইজ এ গুড সাইন। সো এই ছিল আমাদের ইনকামিং স্টেটমেন্ট। আমি আশা করি বুঝতে পারছেন, এখানে মানে তেমন রকেট সায়েন্স কিছু নাই। আমরা একটু ক্যাশ ফ্লোতে যাব। সো ক্যাশ ফ্লোতে আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, আমরা ক্যাশ ফ্লো আসলে তিন ধরনের ক্যাশ ফ্লো হয়: অপারেটিং ক্যাশ ফ্লো, ফিনান্সিয়াল ক্যাশ ফ্লো, ইনভেস্টিং ক্যাশ ফ্লো। সো অপারেটিং ক্যাশ ফ্লো যে ওই যে ব্যাপারটা আমরা একটু আগে আমরা আমাদের ইনকাম স্টেটমেন্ট দেখে আসলাম। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নেট ইনকাম হয়েছে মোটামুটি এই ইয়ারে 383 মিলিয়ন নেট ইনকাম। সো এইখানে একটা ব্যাপার আছে, আমাদের মানে ক্যাশ ফ্লোতে আমরা যখন মানে এই অপারেটিং এ আসবো, তখন আমাদের দুইটা ব্যাপার আছে, একটা হলো নন ক্যাশ, একটা হলো ক্যাশ। এই ব্যাপারগুলো হচ্ছে মোটামুটি নন ক্যাশ। নন ক্যাশ কি আমি খুব সহজভাবে বলি, ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামোর্টাইজেশন। মানে আপনার কাছে অলরেডি যে মেশিনারি আছে বা আপনার অফিস আছে,
সো এইগুলা ধরেন আপনি 2 বছর আগে করছেন, এখন 2 বছর পরে আপনি যখন এগুলার মানে ভ্যালু হিসাব করবেন তখন আপনি কিন্তু কমায় করবেন, যে আমার অফিস বানাইতে বা আমার মেশিনারিজ কিনতে আমার খরচ পড়ছে 2 কোটি টাকা, বাট যেহেতু এগুলো আমি 2 বছর রান করছি, এখন এগুলো আমি যদি বেচতে যাই আমার 1.5 কোটি টাকা বা 1 কোটি টাকা আসবে। সো এইখানে একটা ম্যানিপুলেশনের সুযোগ থাকে। সো এইটার দিকে এত মনোযোগ দেওয়ার কিছু নাই, বাট এখানে একটা ম্যানিপুলেশনের সুযোগ থাকে। সো এইগুলো হচ্ছে মোটামুটি নন ক্যাশ। এবং তারপরে আমরা দেখতেছি যে এইখানে বাকিগুলা ক্যাশ। এখানে আমরা যখন দেখতেছি যে এইটা অ্যাকাউন্ট রিসিভেবল মানে মানে এই কোম্পানি তাদের সার্ভিস বা প্রোডাক্ট সেল করছে এবং তাদের এখন মানে বাকিটা সেল করছে, এটা তারা রিসিভ করবে। ইনভেন্টরিজ মানে তাদের গোডাউনে তাদের সার্ভিস বা তাদের প্রোডাক্ট এখনো মানে এত টাকার প্রোডাক্ট এখনো আছে, এগুলো তারা সেল করবে সামনে। সো রিসিভেবল আছে 25.27 বিলিয়ন এবং ইনভেন্টরিজ আছে 87 বিলিয়ন। এবং আমরা যদি একটু আমাদের নন ক্যাশ গুলা দেখি, এইখানে ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন আছে 60, মানে এই দুইটা মিলায়া, এবং গুডউইল হচ্ছে যে আপনার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু, আপনার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু কতটা বৃদ্ধি হয়েছে, এটা হচ্ছে গুডউইল। সো এই দুটো মিলে 88 মিলিয়ন, মানে নন ক্যাশে তার 88 মিলিয়ন ঢুকাইছে। এটা কিন্তু ম্যানিপুলেশন হতে পারে, এটা যাচ্ছে তাই ম্যানিপুলেশন হতে পারে, কারণ আপনার কোম্পানির এখন অ্যাসেট ভ্যালু কত এটা বের করা কিন্তু বেশ টাফ। সো হোয়াট এভার, আমরা দেখতেছি যে ক্যাশ ফ্রম অপারেশনস, আচ্ছা বুঝেন ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আর ক্যাশ ফ্রম অপারেশনস এর মধ্যে পার্থক্য কি? এইখানে আমাদের কত রিসিভ করব অপারেটিং অ্যাক্টিভিটিসে, কিন্তু কারেন্ট মানে কারেন্ট আমরা কত সেল করতেছি, কস্ট অফ গুডস কত, তারপর আমাদের গ্রস প্রফিট কত, ওই জায়গা থেকে আমাদের অপারেশনাল খরচ কত, তারপর আমাদের অপারেশনাল ইনকাম কত। আর ক্যাশ ফ্রম অপারেশনস এর মধ্যে আমাদের নন ক্যাশের আইটেমগুলো ওই ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, গুডউইল, তারপরে আপনাদের অ্যাকাউন্ট রিসিভেবল, আপনার ইনভেন্টরিতে, এই সব মিলা যা প্লাস মাইনাস হয় এইটা হইতেছে আমাদের ক্যাশ ফ্রম অপারেশনস। ক্যাশ ফ্রম অপারেশনস আমাদের 586 মিলিয়ন। আর আমরা যদি একটু দেখি যে আমাদের অপারেটিং ইনকাম কত ছিল, আমাদের অপারেটিং ইনকাম ছিল 452 মিলিয়ন। সো বাড়ছে, গুড, বাড়লে ভালো। তারপরে আমরা একটু ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আমরা কখন এটা বলতেছিলাম বলেন তো, ডিভিডেন্টের সময়। ডিভিডেন্টের গ্রোথ কিন্তু সেই হারে হচ্ছে না যে হারে আমাদের আইটিসি প্রফিট গ্রোথ হচ্ছে। সো আইটিসি করতেছে কি আসলে, এইটা এখন বের হয়ে আসবে। আইটিসি যেটা করতেছে, আইটিসি তার কোম্পানির গ্রোথের জন্য ইনভেস্ট করতেছে। আইটিসি আমরা দেখতেছি যে তার লাস্ট 2 ইয়ারে আমরা দেখতেছি মোটামুটি 2023 আর 2024-এ তার কোম্পানিকে বা তার ক্যাপেক্স মোটামুটি 895 মিলিয়ন এবং 534 মিলিয়ন। এই 2 বছর, তার আগে দেখেন 21 মিলিয়ন, 29 মিলিয়ন, 26 মিলিয়ন, বাট এই 2 বছর কিন্তু কোম্পানি তার পিছনে অনেক টাকা খরচ করছে কোম্পানির গ্রোথের জন্য। কারণ কোম্পানি প্রফিটেবল, কোম্পানি কনসিস্টেন্টলি প্রফিট করতেছে, অবশ্যই কোম্পানি তার গ্রোথের জন্য খরচ করা উচিত। তাহলে কোম্পানির প্রফিট দেখা যাবে যে আজকে যা আছে, যেহেতু এটা কনসিস্টেন্ট, স্টেপ বাই স্টেপ খুব স্লোলি বিল্ড হচ্ছে। আমি দেখাই, লাস্ট কয়েক বছরে খুব স্লোলি বিল্ড হচ্ছে, 1.87, 2.25, মানে একটু করে বিল্ড হচ্ছে। কিন্তু এখন যেহেতু কোম্পানি তার পিছনে অনেক খরচ করছে, কোম্পানি তার ক্যাপেক্সে অনেক খরচ করছে, দেখা যাবে যে কোনো এক সময় হয়তো বা পরের বছর হোক বা 6 মাস পরে হোক, এটা 3.25 থেকে দ্বিগুণ হয়ে যাইতে পারে। কারণ কি, এর আগে কোম্পানি তার ক্যাপিটাল এক্সপেন্ডিচারের পিছনে বা কোম্পানি তার নিজের গ্রোথের পিছনে তেমন একটা খরচ করে নাই। আমরা এখানে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এখানে ক্যাপেক্স এর পিছনে কোম্পানি এর আগে 21 মিলিয়ন, 29 মিলিয়ন, এইবার দেখেন এই 21-এর চেয়ে কত গুণ বেশি, 40 গুণ বেশি ইনভেস্ট করছে 23-এ। এইবারও প্রায় 534 মিলিয়ন অলরেডি ইনভেস্ট করে ফেলছে, 2024 এখনো শেষ হয় নাই। সো ক্যাপিটাল এক্সপেন্ডিচারের পিছনে অনেক বেশি খরচ করছে, হুইচ ইজ এ গুড সাইন যে কোম্পানি ফিউচারে অনেক বেশি প্রফিট করতে পারে। এবং ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং, এটা দেখে লাভ নাই, এইটা আমরা মাইনাস দেখতেছি। এইটা ম্যানিপুলেট করা যায়, মানে কোম্পানি যেই সব জায়গায় ইনভেস্ট করছিল ওই সব জায়গায় কোম্পানি একটু লস খাইছে, কিন্তু কোম্পানি আসলে এইভাবে ইনভেস্ট করার দরকার নাই, কারণ কোম্পানি অলরেডি, ও সরি, এটা একটু আমি ভুল বলতেছি। এই ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং এটা আসলে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে পড়বে। তো কোম্পানি কোথায় ইনভেস্ট করতেছে, তার গ্রোথের পিছনে ইনভেস্ট করতেছে।
দ্যাটস ওয়াই কি হবে, ক্যাপিটাল এক্সপেন্ডিচারে যা খরচ হচ্ছে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, বুঝছেন, এটা কিন্তু মাইনাস মাইনাস 534। এক্সকিউজ মি, 1 মিনিট। সো এইটা কিন্তু মাইনাস হয়ে যাবে, কারণ কোম্পানির থেকে ক্যাশ ফ্লো কি, ক্যাশ যেই দিকে ফ্লো করতেছে, ক্যাশ যদি তার খরচের দিকে ফ্লো করে ক্যাশ মাইনাস হবে, ক্যাশ যদি তার পজিটিভ দিকে ফ্লো করে ক্যাশ প্লাস হবে। সো এটা কিন্তু খরচ হচ্ছে। সো খরচ হওয়ার জন্য এটা কিন্তু আমাদের ক্যাশ ফ্লো ফর ইনভেস্টিং থেকে মাইনাস হবে। সো দ্যাটস ওয়াই ইনভেস্টিং ক্যাশ ফ্লো মাইনাস, এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না। কিন্তু আপনারা যদি ক্যাপেক্স না দেখে ইনভেস্টিং ক্যাশ ফ্লোতে মাইনাস দেখতেন তাহলে কিন্তু আপনাদের একটু ডাউট হইতে পারতো। তারপর ক্যাশ ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, এইখানেও আমরা মোটামুটি দেখলাম যে কোম্পানি যেসব জায়গায় ফিনান্স করছে বা কোম্পানির পিছনে যারা ফিনান্স করছে এটা মোটামুটি পজিটিভ, মানে কোম্পানি টাকা তুলছে এটা মোটামুটি পজিটিভ। কিন্তু এখানে ব্যাপার আছে, এখানে কোম্পানির শর্ট টার্ম লোন আছে, লং টার্ম লোন আছে, ডেট আছে। সো এই ব্যাপারগুলো আমরা একটু খুব সংক্ষেপে ব্যালেন্স শিটটা দেখে আমরা মোটামুটি আমাদের এটা শেষ করবো, তারপরে আমরা একটু এর দিকে যাব। সো এই পর্যন্ত যা যা দেখলাম আমি আবার একটু রিক্যাপ দেই। আমাদের কনসিস্টেন্টলি প্রফিট হচ্ছে, আমাদের ইপিএস কনসিস্টেন্টলি বাড়তেছে, আমাদের প্রাইস না বাড়ার কারণে আমাদের পি কনসিস্টেন্টলি ফল করতেছে, আমাদের ডিভিডেন্ড মোটামুটি ঠিকঠাক দিতেছে, অনেক হাই ডিভিডেন্ড দিতেছে না, যেন টাকা শেষ হয়ে গেলে আমরা আমাদের কোম্পানির গ্রোথ না করতে পারি। এর জন্য ডিভিডেন্ডও মোটামুটি ঠিকঠাক দিচ্ছে, কিন্তু কোম্পানির গ্রোথের জন্য ক্যাপেক্স অনেক বেশি বাড়াইছে। সো সামনে কোম্পানির গ্রোথ অনেক বেশি হতে পারে এবং আমাদের প্রফিটেবিলিটি দ্বিগুণ তিনগুণ হয়ে যেতে পারে। তো এই ব্যাপারগুলো আমরা দেখতে, এবং এবং গ্রস প্রফিট অনেক বাড়ছে এবং আমাদের অপারেটিং প্রফিট অনেক বাড়ছে, হুইচ ইজ এ ফ্যান্টাস্টিক সাইন যে আমাদের গ্রস প্রফিট আর অপারেটিং মানে কোম্পানির মূল, মানে একদম কোম্পানির যে ব্যাপারটা, এইটা কিন্তু আমরা মোটামুটি খুব ভালোভাবে ম্যানেজ করতে পারছি। এই হলো মোটামুটি ব্যাপার। এখন আমরা একটু ডেটের দিকে যাই, যে আমরা একটু দেখি যে আমাদের কোম্পানিতে ইকুইটি, লাইবিলিটিস এবং অ্যাসেটের পরিমাণ কি পরিমাণ বাড়ছে বা কমছে। সো আমরা যদি ক্যাশ অ্যান্ড ইকুইভ্যালেন্স দেখি, মানে অ্যাসেটের দিকে দেখি, তাহলে আমাদের টোটাল ক্যাশ অ্যান্ড শর্ট টার্ম ইনভেস্টমেন্ট মানে 334 মিলিয়ন, মানে আমাদের অ্যাসেট বাড়ছে। এখন টোটাল রিসিভেবলস আছে, এটা আমরা কিন্তু ক্যাশ ফ্লোতেও দেখছি 372, মানে এইটা মানুষজন বাকি নিচ্ছে, এইটা এখন তারা ফেরত দিলে আমরা এইটা রিসিভ করব। সো ওকে, এটা বাকির বিজনেস চলতেই থাকে, বাট বাকির বিজনেস যত কমবে তত বেটার। আমরা যদি দেখি যে আগের দিকে বাকির বিজনেস 606 মিলিয়ন 2020 সালে, তখন আমরা কিন্তু মানে আমাদের সেলসই ছিল কম। 2020-2019 সালে আমাদের সেলস কম ছিল, তখন আমাদের যে পরিমাণ বাকি ছিল এখন আমাদের সেলস অনেক বেশি, এই তুলনায় আমাদের বাকি কম। মানে আমরা সেল বেশি করতেছি কিন্তু নগদ সেল করতেছি, আপনারা বুঝতেছেন, এইটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে আমরা সেল বেশি করতেছি কিন্তু নগদ সেল করতেছি, মানে আমাদের প্রোডাক্টের ডিমান্ড অনেক বেশি। আমরা বাকিতে সেল করব না ভাই, নগদ নিলে নেন, না নিলে না নেন। হ্যাঁ, এবং নগদ এই দুমায় সেল হইতেছে, আমাদের সেল প্রত্যেক বছর বাড়তেছে, কিন্তু আমাদের ট্রেড রিসিভেবলস, টোটাল রিসিভেবলস অনেক কমে আসতেছে, হুইচ ইজ এ গুড সাইন। ইনভেন্টরি আমাদের অনেক কমে আসছে, এই দুইটাই কিন্তু অনেক ভালো সাইন। আমরা কিন্তু সব দিক থেকে, আমি আইটিসি মোটামুটি সকল দিক থেকে ভালো কিছু দেখতেছি। এখন হইতে পারে যে আমাদের এই চার্টে কিছু ম্যানিপুলেশন হতে পারে কিছুদিনের জন্য, বাট লং টার্মে বা নেক্সট 6, 8, 5, 4 এক বছরের জন্য আইটিসি আপনারা যে কি পরিমাণ রিটার্ন দিতে পারে, কারণ সকল কিছু আপনি যখন মানে একসাথে নিয়ে আসবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আইটিসির মানে ফান্ডামেন্টালটা কত স্ট্রং। দেখেন ইনভেন্টরি কি, আপনি জিনিস বানাইতেছেন কিন্তু আপনার ওই লেভেলে অর্ডার আসতেছে না আপনার ইনভেন্টরিতে, বা আপনি জিনিস বানাচ্ছেন এটা আপনার স্টকে পড়ে আছে। কিন্তু দেখেন এর আগে যখন আমাদের সেল অনেক কম ছিল, 2018 সালে, 19 সালে, 20 সালে, 21 সালে, 22 সালে, 23 সালে সেল অনেক কম ছিল, তখন আমাদের ইনভেন্টরি ছিল মোটামুটি, দেখেন 370 মিলিয়ন, 291, 352, 284, এখন মাত্র 75 মিলিয়ন। এর আগের বার 163 মিলিয়ন, মানে আমরা বাকিও দিতেছি না, আমাদের স্টকে আমরা মালও রাখতে পারছি না, মানুষ নগদে আমাদের স্টক থেকে সব মাল নিয়ে চলে যাইতেছে।
সো ট্রেড টোটাল রিসিভেবল এবং ইনভেন্টরি আমাদের শো করতেছে যে আমাদের মালের ডিমান্ড বা আমাদের প্রোডাক্টের ডিমান্ড অনেক বেশি মার্কেটে, যে আমাদের আমরা স্টক আমাদের যে আমরা স্টকও করতে পারতেছি, স্টক করার আগেই আমাদের প্রোডাক্ট আউট হয়ে যাচ্ছে এবং আমাদের বাকিতেও দিতে হচ্ছে না আমাদের কাছ থেকে, তারা একদম নগদে আমাদের প্রোডাক্ট বাই করে নিয়ে যাচ্ছে। ওকে, সো একটা জিনিস একটু এইখানে মনে হচ্ছে একটু নেগেটিভ, এটা হচ্ছে টোটাল অ্যাসেট আমাদের বাড়ছে, কন্টিনিউয়াসলি বাড়ছে 3.07, এর আগের বছর ছিল এবার 3.56 বিলিয়ন। লায়াবিলিটিস আমরা দেখি কারেন্ট, আমরা একটু কারেন্ট দেখি, কারেন্ট লায়াবিলিটিস কমছে। কারেন্ট বলতে এক বছরের মধ্যে আমাদের যে দেনাপাওনা পরিশোধ করতে হয়। সো কারেন্ট লায়াবিলিটিস নেক্সট ইয়ারে ছিল মোটামুটি 600-র কাছাকাছি, এবার 401। সো কারেন্ট লায়াবিলিটিস মোটামুটি আমাদের কমছে, কিন্তু আমাদের লং টার্ম ডেট মনে হয় একটু বাড়ছে। হ্যাঁ, সো আমাদের টোটাল লায়াবিলিটিস কিন্তু বাড়ছে, কারেন্ট কমার পর আমাদের টোটাল বাড়ছে, কারণ আমাদের লং টার্ম ডেট আমাদের কিন্তু এখানে বাড়ছে। লাস্ট ইয়ারে ছিল মোটামুটি 4 মিলিয়নের মতো, এবার 4.77 মিলিয়ন। সো আমাদের টোটাল লায়াবিলিটিস মোটামুটি বাড়ছে, খুব একটা মানে চিন্তার কিছু নাই, আমরা লোন নিতেই পারি, আমাদের কোম্পানি প্রফিটেবল, আমাদের অপারেশনাল প্রফিট অনেক বেশি, আমাদের কোম্পানিতে আমরা বাকির ব্যবসা করি না, আমাদের কোম্পানিতে আমাদের ইনভেন্টরিজ পড়ে থাকে না কোনোভাবেই। সো আমাদের যেহেতু আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতেছি, এই টাকাটা দিয়ে আমরা কি করতেছি, আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতেছি, আমরা ডিভিডেন্ড কম দিয়ে আমরা কিছু টাকা রাখতেছি এবং আমরা লোন নিয়ে আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতেছি, কারণ আমাদের কোম্পানি ফ্যান্টাস্টিকলি প্রফিটেবল। সো টোটাল লায়াবিলিটি একটু বাড়লেও আমাদের ভয়ের কিছু নাই, কারণ আমরা যখন আমাদের একটু ফিনান্সিয়াল রেশিওস এর দিকে যাব, তখন দু একটা ইম্পর্টেন্ট আমরা রেশিওস দেখবো, সব দেখবো না আমরা নেট প্রফিট মার্জিন আমরা দেখতেছি যে অনেকটা বাড়ছে, প্রত্যেক বছর ইয়ার অন ইয়ার বাড়ছে, এটা তো আমরা কারেন্ট রেশিওটা আমরা দেখবো। কারেন্ট রেশিও কি, এক বছরের মধ্যে, কারেন্ট মানে এক বছর, সো শর্ট টার্ম লোনের তুলনায় আমাদের শর্ট টার্ম যে লোন পরিশোধ করার ক্ষমতা আছে এটা কত বেশি, 2.75। কারেন্ট রেশিও 2 এর উপরে থাকলে এটা একটা ভালো জায়গায় আছে, 1 এর উপরে থাকলেও ঠিকঠাক, নেগেটিভে থাকলে একটু সমস্যা। মানে আপনার এই যে শর্ট টার্ম অ্যাসেট আছে বা শর্ট টার্ম আপনার লোন পরিশোধ করার ক্ষমতা আছে, এইটা আপনার লায়াবিলিটিস এর চেয়ে কম, মানে আপনার শর্ট টার্ম যে অ্যাসেট আছে এটা দিয়ে আপনি শর্ট টার্ম লোন পরিশোধ করতে পারবেন না, তাহলে আপনি নেগেটিভে চলে যাবেন। এটা আমি আমার লাস্ট ভিডিওতে, লাস্ট ফান্ডামেন্টাল ভিডিওতে দেখাইছি যে আসলে 2 থেকে 2.2 এর উপরে থাকলে বেশ ভালো। তো 2.75 আছে, বেশ ভালো। আমাদের ডেট টু ইকুইটি রেশিও নেগেটিভ থাকলে ভালো, যেহেতু আমাদের লং টার্ম আমরা কিছু ডেট নিছি রিসেন্টলি, এর জন্য আমাদের ডেট টু ইকুইটি রেশিও একটু বাড়ছে, বাট আমাদের খুব একটা ভয় পাওয়ার কারণ নাই, কারণ ডেট টু ইকুইটি রেশিও আমরা এর আগে দেখতেছিলাম অনেক বেশি ছিল, লাস্ট 2 বছর একটু কমছে, এবার একটু বাড়ছে এবং বাড়ার খুব পর্যাপ্ত কারণ আছে। এই টাইপের কোম্পানিতে লোন নেওয়া মানে এইটা ফ্যান্টাস্টিক ডিসিশন, এটা ম্যানেজমেন্টের খুব ভালো ডিসিশন যে এই টাইপের প্রফিটেবল এবং সকল দিক থেকে ভালো একটা কোম্পানিতে তারা একটু লং টার্ম লোন নিচ্ছে, যেটা আমাদের কারেন্টে কিন্তু কোনো মানে ধরেন এই লং টার্ম লোন যদি আমাদের লং টার্মেও ভোগায়, আমাদের কারেন্ট 1-1.5-2 বছরের মধ্যে এটা আমাদের ভোগাবে না। সো হুইচ ইজ গুড। সো আমাদের রেশিওসে আর কিছু দেখার মতো নাই, আর কিছু দেখতে গেলে অনেক বেশি গ্যাঞ্জাম হয়ে যাবে। সো এই ছিল মোটামুটি আমাদের আইটিসির ফান্ডামেন্টাল কিছু ব্যাপার। আমরা একটু আইটিসির এখন টেকনিক্যালে যাব। সো আইটিসি টেকনিক্যালে আমরা যে ব্যাপারটা দেখতেছি, আইটিসি কিন্তু একটা রেঞ্জের মধ্যে অনেক দিন থেকে আছে এবং এই রেঞ্জটা যদি আমি বলি মোটামুটি আমরা এটা আরেকটু উপরে ধরে দিই, সো মোটামুটি 30 থেকে 46-এর মধ্যে, মানে এটাকে যদি আমরা পার্সেন্টেজে দেখি মোটামুটি 55%-এর মধ্যে আইটিসি মুভমেন্ট করতেছে। সো এখানে একটা ব্যাপার আছে, এখানে আমরা একটু দেখি যে আমাদের অধিকাংশ বাই কোথায় হয়েছে। আমাদের অধিকাংশ বাই হয়েছে এই অঞ্চলে, মানে 40 থেকে 36-এর মধ্যে। সো আইটিসি এমন একটি স্টক, এই জায়গায় অধিকাংশ মানুষ তার টাকা দ্বিগুণ করার চিন্তা করবে। সো এইখান থেকে যদি আইটিসি মোটামুটি 100% বাড়ে, তাহলে এটা 70-র উপরে চলে যাবে। এটা জাস্ট আমরা কিন্তু এইখানে তেমন কিছুই দেখতেছি না, আমরা এখানে মানে আমাদের মানে কি হতে পারে কোনো কিন্তু আমরা এখানে বেসিসে দেখতেছি না। আমরা এরকম কিছু একটা দেখলাম যে এটা 70 পর্যন্ত গেলেও যেতে পারে।
সো এখন আমরা একটু দেখবো যে এইটা আসলে কি করতে পারে এবং এটা প্রিভিয়াসলি কি ধরনের মুভমেন্ট করছে। সো এটা দেখার জন্য আমরা একটু প্রাইস রেঞ্জে যাই। আমাদের একটা মানে স্পেসিফিক একটা ইয়ে আছে 100% মুভ, এটা এর আগেও করছে 58% মুভ করছে। মানে বড় বড় মুভমেন্ট গুলো যখন নিচ্ছে তখন কত পার্সেন্ট মুভ করছে? 68% মুভ করছে। সো মোটামুটি এটা 60%-এর উপরে মুভ করে যখন লম্বা মুভ করে। এবং আইটিসির আমরা দেখতেছি যে সবচেয়ে মানে বেশি কেনা হয়েছে 38 থেকে 40-র মধ্যে। সো এই মুহূর্তে আমরা দেখতেছি আইটিসির প্রাইস 36। এবং আমরা একটা জিনিস যদি দেখি, এখানে আমরা আবার একটু উইকলি চার্টে যাই, আইটিসির কিন্তু সবারই স্টপ লস হিট করে বেরোয় আসছে। এইখানে যে আইটিসিতে অনেক আমাদের মতো জেনারেল ইনভেস্টর ছিল, তাদের প্রথমে লোভ দেখাইছে, কিন্তু এখানে কিন্তু বেশি সেল করতে পারে না। আমরা যদি সব একটু ডিলিট করে দেই, আমরা যদি এইখানে একটু সব ডিলিট করে দেই, আমরা একটু ইন ডেপথে আমরা অ্যানালাইজ করার চেষ্টা করছি যে আইটিসি মোটামুটি কিন্তু এইখানে আমরা দেখতেছি যে অনেক বড় সড় একটা মুভ নিছিল, মোটামুটি 60%-এর মতো একটা মুভ নিছিল। এবং এইখানে কিন্তু অনেক রিটেল ইনভেস্টর ইনভলভ ছিল, তাদেরকে একটা লোভ দেখাইছে, কিন্তু অনেকেই বের হইতে পারে না। এটা আমরা কেমন বুঝতেছি? এখানে ভলিউম দেখে আইটিসির এই যে নিচে যখন আসছে, এই যে এই নিচে যখন আসছে, এটার কিন্তু ভলিউম নাই। এইখানে আইটিসি একটু ভলিউম পাইছে, এই দুই একটু ভলিউম পাইছে, আবার ভলিউম ড্রাই হয়ে গেছে। কিন্তু আইটিসি আমরা কত বছর সাইড হয়েছে দেখতেছি। আইটিসি আমরা দেখতে 2016-তে আইপিওর পরে এটা তার একটা রেঞ্জ ক্রিয়েট করছিল। আইপিওর পরে এইটা তার একটা রেঞ্জ ক্রিয়েট করছিল যে এই রেঞ্জের মধ্যে এটা বাই করবে। এটা অনেক লম্বা সময়ের একটা প্রিপারেশন নিয়ে নামছে। এই রেঞ্জের মধ্যে তাদের কিন্তু বাইং ডান। এখন এই রেঞ্জকে ব্রেক করে একবার উপরে ওঠার চেষ্টা করে, সেল প্রেসার নিচে চলে আসছে, কিন্তু ওইখানে কিন্তু বেশি ভলিউম ছিল না। মানে যারা বাই করছে, যারা অ্যাকচুয়াল বায়ার, তারা কিন্তু এখন সেল করে নাই। তারা জাস্ট কি করছে, আমি সবসময় কোর্সে একটা কথা বলি, আমাদের মতো রিটেলদের বাই করার বের করার দুইটা উপায় আছে। একটা হচ্ছে রিটেলদের লোভ দেখানো, আর একটা হচ্ছে ভয় দেখানো। সো প্রথমে লোভ দেখানো হয়েছে, এখন ভয় দেখানো হয়েছে। এবং ভয়টা কিভাবে দেখানো হয়েছে, এখন কিন্তু আমাদের সবারই স্টপ লসের নিচে অবস্থান করতেছে মার্কেট। সো অধিকাংশ লোকেরই স্টপ লস ছিল এই জায়গায়। সো তাদেরকে সেল করাইছে এবং শার্পলি উপরে উঠে গেছে। ধরেন এই স্টপ লসে সেল করায় মার্কেট যদি নিচে থাকে এবং আবার নিচে পড়ে, তাহলে আসলে মার্কেটের অনেক দিন লাগবে। মানে এই মার্কেট একটা নেগেটিভ সাইকেলে পড়ে গেছে। বাট স্টপ লস হিট করে মার্কেট যখন সাথে সাথে আবার ব্যাক করে, দ্যাট মিনস মার্কেট এদেরকে বের করলো, মার্কেট আরেকটু লিকুইডিটি নিল, এবং মার্কেটের যেহেতু এই অঞ্চলের লিকুইডিটি ডান, এই অঞ্চলের লিকুইডিটি ডান, মার্কেট এখন অনেক বড় মুভ করতে পারে। এখন বলতে আজ কি আই ডোন্ট নো, এক মাসের মধ্যে আই ডোন্ট নো, বাট মার্কেট রিসেন্টলি অনেক বড় সড়ো মুভ করতে পারে। এবং এইটার নিচে মার্কেটে যাওয়ার সম্ভাবনা 32 এর নিচে মার্কেটে যাওয়ার সম্ভাবনা অনেক কম, কারণ এখানে স্টপ লস হিট করে মার্কেট অনেক শার্পলি ব্যাক করছে। এবং এই অঞ্চলের লিকুইডিটি কিন্তু এখন নাই। এই অঞ্চলে যারা বায়ার সেলার ছিল তারা মোটামুটি ডান, এই অঞ্চলের বায়ার সেলার মোটামুটি ডান। সো এই অঞ্চলে যারা সেল করবে তারা কিন্তু অনেক উপরে 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 সেল করবে। সো একদিনে যদি একটা বড় মানে বায়ার চলে আসে, এই বায়ার কিন্তু এইটাকে অনেক উপরের দিকে নিয়ে চলে যাবে। এবং আমি বলবো যে আইটিসি যদি নেক্সট মুভ করা শুরু করে, আইটিসি টার্গেট আমি 50 নিচে রাখবো না, ইভেন আমি 50-র উপরেই রাখবো। আমাদের মিনিমাম টার্গেট রাখবো আমি 50। এবং আমি বলবো যে আইটিসি তার এইটার হায়ার আশেপাশে যাবে, মানে 60 না হলেও আমি 55 আমার সেকেন্ড টার্গেট থাকবে। এবং আইটিসির এই জোনটা ইনভলভমেন্টের জন্য বেশ ভালো জোন। আপনারা যদি আরেকটু মানে মিনিমাম যদি আইটিসিতে আপনারা ইনভলভ হইতে চান, আমি কাউকে সাজেস্ট করতেছি না, এখানে কিছু একটা অ্যামাউন্ট এবং এর নিচে আসলে আরো কিছু একটা অ্যামাউন্ট আপনারা ইনভলভ হইতে পারেন। ফান্ডামেন্টালি ফ্যান্টাস্টিক, টেকনিক্যালি ফ্যান্টাস্টিক। টেকনিক্যালি কি কি ব্যাপারে ফ্যান্টাস্টিক? এক, অনেক দিন একুমুলেশন হয়েছে। এইটা আইপিও লঞ্চ হওয়ার পর থেকে 2016 থেকে একুমুলেশন জোনই আছে। তারপরে কি করছে, আমরা আসলে আমার এটা কোর্সে শিখাই যে একবার ফেক আউট দিছে, একবার ফেক ডাউন দিছে। এটা একটা ফেক আউট, এটা কিন্তু আমাদের
ব্রেকআউটের পরে বেশি দূরে যেতে পারে নাই, এটা আবার নিয়ে চলে আসছে এবং এইটা কিন্তু একটা ফেক ডাউন। সো একবার ফেক আউট এবং একবার ফেক ডাউনের পরে মার্কেট কিন্তু যখন নেক্সট টাইম ব্রেকআউট দেয় এটা একটা রিয়েল ব্রেকআউট হবে। সো আইটিসিতে আমরা মানে যদি আমরা টেকনিক্যাল বেসিসে বলি আমরা কোন কোন ব্যাপারে মানে টিক পাচ্ছি, এখানে একুমুলেশন অনেক দিন টিক, তারপর এইটা ফেক আউট দিছে একবার টিক, ফেক আউট দিছে, ফেক ডাউন দিছে টিক, ফেক ডাউনের পরে মার্কেট অনেক শার্পলি উঠে গেছে, শার্প আপসাইড টিক। এটার উপরের যে এই জোনগুলো আছে এই জোনের সেলাররা বা এই জোনের লিকুইডিটি ডান, উপরের অঞ্চলের লিকুইডিটি ডান, হায়ার প্লেসের লিকুইডিটি ডান টিক, এবং ভলিউম অনেক কমে গেছে, মানে এখন এই জায়গায় মানে ম্যানিপুলেশন করা অনেক সহজ হবে, ভলিউম ল টিক। সো এইখানে আমরা মোটামুটি আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের যেই ব্যাপারগুলো দরকার আমাদের সুইং ট্রেডিং এর জন্য মোটামুটি সবগুলাতেই কিন্তু আমরা টিক পাচ্ছি এবং এটা আমাদের কনফার্মেশন দিয়ে দিচ্ছে। সো দ্যাটস ওয়াই ফান্ডামেন্টালি টেকনিক্যালি আইসিটি আমার কাছে এই মুহূর্তে মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট স্টক, বাট আমি বলতে পারছি না যে এটা কালকেই ভালো করে, পরশুই ভালো করে, 15 দিনের মধ্যে ভালো করবে, 1 মাসের মধ্যে ভালো করবে, বাট এটার ভালো করার সম্ভাবনা আরো অনেক বেশি। তারপর আমরা কিছু নিউজ দেখতে পারি এটা আসলে আওয়ামী ঘরানার কোনো স্টক কিনা, এই ব্যাপারগুলো আমি এখনো ঘাটাই নাই, এই ব্যাপারগুলো আমার একটু ঘাটাইতে হবে। আমি অল্প কিছু ইনভেস্টেড, বাট এটা যদি আমাকে আরো সুযোগ দেয় এখানে আমি আরো বেশি ইনভেস্টেড হবো, বাট তার আগে আমি একটু এইটার আসলে ম্যানেজমেন্টে কে কে আছে, এখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কি পরিমাণ, সো এই ব্যাপারগুলো আমার দেখতে হবে, তারপরে আমি এখানে হয়তো বা আরো বিগ মুভ নেওয়ার ট্রাই করব। সো এই ছিল মোটামুটি আজকের অ্যানালাইসিস, বেশি কথা বলে লাভ নাই। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।